আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় অবস্থান করে তোমরা অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এবিএম মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক, বাংলা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো স্ক্রিনে তোমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ব্যক্তিটি হচ্ছে অন্ধ, তারপরে টাকওয়ালা এবং পরবর্তীটি দেখছো ধবল রোগী। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে অর্থাৎ তোমাদের চারুপাঠ বই থেকে যে প্রথম অধ্যায় অর্থাৎ সততার পুরস্কার নিয়ে গত ক্লাসে তোমাদের এই পাঠের যে চৌম্বক অংশ নিয়ে বিশ্লেষণ করেছি, এখান থেকে তোমরা শব্দার্থ এবং এর যে মূল ভাব এবং যে বিভিন্ন উদ্দেশ্যগুলো তোমরা জানতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে বলেছিলাম যে আজকের ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদেরকে নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 6-এ নতুন উঠেছ, তোমরা ক্লাস 5 পর্যন্ত একটি নির্দিষ্ট নিয়মে ছিলে এবং সৃজনশীল পদ্ধতিতে অর্থাৎ বিশেষ করে বাংলাতে যে সৃজনশীল পদ্ধতিতে যে 7টি সৃজনশীল তোমাদের ক্লাস 6-এ উত্তর দিতে হবে, এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য সবার জন্য খুব গুরুত্বপূর্ণ যারা তোমরা নতুন ক্লাসে উঠেছ। তো আজকের ক্লাসটা তোমরা খুবই মনোযোগ সহকারে করবে। দেখো, সততার পুরস্কার এটি লিখেছেন হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল পাঠে যাওয়ার পূর্বে পূর্ব পাঠ সম্পর্কে একটি সারসংক্ষেপ আমরা জেনে নেই, কারণ এই সারসংক্ষেপ আমাদেরকে সৃজনশীল প্রশ্ন উত্তর বুঝতে বা লিখতে সহায়তা করবে। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। ইহুদি বংশের 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন কুষ্ঠরোগী, অর্থাৎ যে 3 জনকে পরীক্ষা করার জন্য পাঠালেন তাদের মধ্যে একজন হচ্ছে কুষ্ঠরোগী, একজন হচ্ছে টাকওয়ালা এবং তৃতীয়জন হচ্ছে অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3 জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। 3 জনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের এবং দ্বিতীয় জন একটি গাভীন গাই থেকে বহু গাভী এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল, অর্থাৎ তাদের অবস্থার পরিবর্তন ঘটল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক এক জনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম 2 জন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল, অর্থাৎ তারা কৃতজ্ঞতা স্বীকার করল না, অকৃতজ্ঞ মতো আচরণ করলো। কিন্তু তৃতীয় জন নির্দ্বিধায় তাকে তার ইচ্ছের মতো সব কিছু দিতে রাজি হলো। আল্লাহর তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তার রয়ে গেল, অর্থাৎ সে সততার পুরস্কার পেল। কিন্তু প্রথম 2 জনের উপর আল্লাহ নাখোশ হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল, অর্থাৎ তারা অকৃতজ্ঞতার শাস্তি পেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটির এখানে বিস্তারিতভাবে পুরো পাঠের সারসংক্ষেপে বলা যাবে না, একটু বিস্তারিতই বর্ণনা করা হয়েছে, যেহেতু আজকে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে গেলে এই তথ্য বা তোমাদের বুঝতে অনেকটাই সহায়তা হবে, যে কারণে এই পাঠের বিস্তারিত আলোচনা করলাম আবার পুনরায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানবো সেটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন ও মান বন্টন সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। এবং আরেকটি বিষয় হচ্ছে কিভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারবে তার কৌশলগুলো তোমরা লিখে নিতে পারবে এবং এরই মধ্যে তোমরা নমুনা একটি সৃজনশীলের প্রশ্ন উত্তরও খাতায় লিখতে পারবে, তাহলে তোমাদের জন্য
অনেকটাই সহায়ক হবে বিষয়টি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে চলে আসি একটি সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ একটি উদ্দীপক থাকবে। আমরা উদ্দীপক পরবর্তী স্লাইডগুলোতে দেখব যে উদ্দীপকটা কেমন। যাই হোক, একটি উদ্দীপক থাকবে, সেখান থেকে 4টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 4টি ধাপ। প্রথমটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, তারপরেরটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এবং তৃতীয় নম্বরটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, এবং চতুর্থ হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তোমরা প্রশ্ন সম্পর্কে একটু জানলে, প্রশ্নের নামগুলো। এখন এর মান বন্টন সম্পর্কে আমরা একবার জেনে আসি। সেটা হচ্ছে প্রত্যেকটি সৃজনশীলের নম্বর হচ্ছে 10। এই যে সৃজনশীলের যে 4টি প্রশ্নের নাম আমরা জানলাম, এর 4টির মান 4 রকম। অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন যদি বলা হয়, সেই জ্ঞানমূলক প্রশ্নের মান হচ্ছে 1। এখানে যে জ্ঞানমূলক যে প্রশ্নের উত্তরে যে বিষয়গুলো গুরুত্বের সাথে লিখতে হবে, সেটা একটু চৌম্বকভাবে তোমরা জেনে নাও, চৌম্বক অংশের মতো। সেটি হচ্ছে এই জ্ঞানমূলক অংশের টু দ্য পয়েন্ট, অর্থাৎ যা সঠিকভাবে লিখলে বরাদ্দকৃত 1 নম্বরের মতো তুমি 1 নম্বরই পাবে। এটি মুখস্থ নির্ভর উত্তর, বা যা পাঠ্যপুস্তক থেকে হুবহু লেখার সুযোগ এখানে রয়েছে। উত্তরটি একটি শব্দে হতে পারে বা দেওয়া যেতে পারে, একাধিক শব্দে বা সর্বোচ্চ একটি বাক্যে দেওয়া যাবে, তবে একটি পূর্ণ বাক্য হলেই ভালো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে জ্ঞানমূলক অংশের যে একটি শব্দে অথবা কয়েকটি শব্দে বা একটি পূর্ণ বাক্যে উত্তর দেওয়া যেতে পারে, তবে পূর্ণ বাক্যে উত্তরটি দেওয়া ভালো। তবে মনে রাখতে হবে যে মূল উত্তরটি সেটি যেন বানান কখনোই ভুল না হয়, কারণ এটিতে তাহলে পুরো নম্বরটি কাটা যাবে এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা অনুধাবনমূলক প্রশ্ন। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ জ্ঞান প্লাস অনুধাবন, এতেই তোমরা বুঝতে পারছো যে এখানে 2টি অংশ রয়েছে। এখানে এটির মান হচ্ছে 2, অর্থাৎ জ্ঞানে 1 এবং অনুধাবনে 2। এখানে একটি বিষয় রয়েছে, অনেকেই এই অনুধাবন অংশটা অনেক বড় করে লিখে ফেলে, যে কারণে আমাদের যে নির্দিষ্ট সময় থাকে সৃজনশীল লেখা, অনেকে সৃজনশীল লেখা শেষ করতে পারে না। মনে রাখতে হবে, তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু 70 নম্বরই হচ্ছে সৃজনশীল এবং 30 নম্বর হচ্ছে নৈবেত্তিক প্রশ্ন উত্তর। নৈবেত্তিক প্রশ্ন উত্তরের একটি ক্লাস অন্য একটি ক্লাসে আলোচনা করব সেই বিষয়ে, আজকে সৃজনশীল নিয়ে আলোচনা করি। তো অনুধাবনমূলক প্রশ্ন মান হচ্ছে 2। এখানেও এই প্রশ্ন উত্তরটিও মানে মূল যে পাঠ্য বই থেকে তথ্যটা দিতে হবে। এখানে কিছু তথ্য তোমাকে মুখস্থ রাখতে হবে বা তোমাকে তথ্যগুলো জেনে রাখতে হবে। অর্থাৎ অনুধাবনমূলক 2 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে জ্ঞান এবং 1 নম্বর হচ্ছে অনুধাবনের জন্য, অর্থাৎ জ্ঞানের যে বহিঃপ্রকাশ, অর্থাৎ তুমি কি অনুধাবন করেছো, কি তুমি বুঝতে পেরেছো, সেটির বহিঃপ্রকাশ পরবর্তী অনুধাবন অংশে। তুমি ইচ্ছে করলে জ্ঞান অংশের উত্তর আগে বা অনুধাবনের উত্তর পরে, আবার অনুধাবনের অংশটি আগে এবং জ্ঞানের উত্তরটি পরে লিখতে পারো। তবে সচরাচর জ্ঞান আগে এবং পরবর্তী অনুধাবন লেখাই ভালো। এক্ষেত্রে 2টি প্যারা করে লেখা যেতে পারে, তবে 2টি প্যারা না করে লিখলেও চলবে। মনে রাখতে হবে, তুমি যদি শুধু একটি প্যারা বা শুধু জ্ঞান অংশটুকু সঠিকভাবে লিখতে পারলেও তুমি পুরো তুমি 1টি নাম্বার পাবে। তবে যদি 2টি অংশ সঠিকভাবে লিখতে পারো, তাহলে পুরো নম্বরটি তুমি পেয়ে যাবে। সেক্ষেত্রে অনুধাবন অংশটি 5 থেকে 6 বা 7 লাইন সর্বোচ্চ, এর বেশি অনেক বেশি বড় করে লিখলে তোমরা কিন্তু পুরো 7টি সৃজনশীল লেখার যে সময়, সেটা কিন্তু কভার করতে পারবে না। সেহেতু আমাদের এটা মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে, সৃজনশীল লিখতে গেলে ফ্যাটলেস, অর্থাৎ চর্বিযুক্ত, অর্থাৎ খুব বিশেষণে বিশেষায়িত বা অনেক বেশি গুণ কীর্তনের কোনো প্রয়োজন নেই। সরাসরি যে উত্তরটি চেয়েছে, যা তুমি অনুধাবন করেছো, সেই আলোকে তোমাকে লিখলেই হবে, বা একটু ব্যাখ্যামূলক কথা সে প্রাসঙ্গিকভাবে লিখলেই চলবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন উত্তর। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি ভাগ বা স্তর রয়েছে, সেটা জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ। এর নম্বর হচ্ছে 3। তো এখানেও বলে রাখা ভালো যে এখানে যে প্রশ্নটি থাকবে, সেই প্রশ্নটি হচ্ছে
সাদৃশ্য অর্থাৎ যে উদ্দীপকটি থাকবে সেই উদ্দীপকের সাথে মূল পাঠ্য বইয়ের যে বিষয়টির সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য, সহজ করে বলতে গেলে মিল বা অমিল, এই জ্ঞানটি যাচাই করা হয়। অর্থাৎ জ্ঞানমূলক অংশে নির্দিষ্ট করে কোন দিকটির সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য সেটি লিখতে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি তুমি লিখতে পারো তাহলে তোমরা সেই জন্যই কিন্তু 1 নম্বর পাবে। তোমরা অনেকেই বা আমি দেখেছি অনেকেই নিচে বিশ্লেষণ করা হলো, পরবর্তীতে সেই মিলের বিশ্লেষণটা পরে, কিন্তু না, জ্ঞানমূলক অংশে বা প্রথম অংশতেই তোমার কোন দিকটি বা কোন দিকের বৈসাদৃশ্য বা সাদৃশ্য রয়েছে তা তোমাকে চিহ্নিত করতে হবে সুনির্দিষ্ট ভাবে। তারপর প্রাসঙ্গিক পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন, এবং জ্ঞানসহ এটি লিখতে পারলে পেয়ে যাবে তুমি 1, এবং সর্বশেষ ওই দিকটি উদ্দীপক কিভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করায় প্রয়োগ, এবং পূর্ণাঙ্গভাবে 3টি ধাপে উত্তর লিখতে পারলে তুমি পেয়ে যাবে পুরো 3টি নম্বর। অনেকে ভাবে পুরো নম্বর পাওয়া যায় না, যদি সঠিকভাবে তুমি সঠিকভাবে উপস্থাপন করতে পারো অবশ্যই তুমি 3-এ এই প্রশ্নের 3-এ 3 পাবে। এবং সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখানে দেখো 4টি অংশ রয়েছে, একটি জ্ঞান যোগ অনুধাবন যোগ প্রয়োগ যোগ দক্ষতা, অর্থাৎ নিজস্ব দক্ষতা। সর্বশেষ যেটা বলা হচ্ছে নিজস্ব দক্ষতা, অর্থাৎ এটিরও দেখো এখানে লাল কালিতে দেওয়া আছে 4 নম্বরের মানবন্টন, অর্থাৎ জ্ঞান অংশে 1, অনুধাবন অংশে 1, প্রয়োগমূলক অংশে 1 এবং উচ্চতর দক্ষতাতে হচ্ছে 1। ধারাবাহিকভাবে সবগুলো বিষয়ের সুসংগঠিত সম্মিলনে তৈরি হবে উচ্চতর দক্ষতার উত্তর। অর্থাৎ এই প্রশ্ন, এখানে যে প্রশ্নটি চাওয়া হবে তোমরা দেখেই বুঝতে পারবে যে বিচার করো বা বিশ্লেষণ করো বা উক্তিটি যথার্থ কিনা বা তাৎপর্য বিশ্লেষণ করো ইত্যাদি, যেভাবে মূল্যায়ন করো বা এই সিদ্ধান্ত সঠিক কি সঠিক নয় বা আংশিক সত্য, এই যে তোমাকে একটি অনুসিদ্ধান্ত দেওয়া থাকবে, যেটাকে বলা একটা কোটেশনের মধ্যে একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকবে, সেটিকে তুমি যথার্থ কি যথার্থ নয় বা সেটির যে তাৎপর্য বা সেটি যে বিশ্লেষণ তোমাকে করতে হবে। তো সেক্ষেত্রে একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে প্রথম যে 2টি প্যারাতে তোমরা সেটার জ্ঞান এবং অনুধাবন এবং প্রয়োগটা হচ্ছে 2টি অংশের মধ্যে সমন্বয় ঘটিয়ে লিখতে হবে, এবং দক্ষতাটা হচ্ছে তোমার নিজস্ব দক্ষতা, অর্থাৎ এই যে তোমার যুক্তির পক্ষে বা বিপক্ষে তোমার যে নিজের অভিমত তা বিস্তারিতভাবে এখানে বর্ণনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো প্রথমে একটি ক্লাসেই তোমরা যে সব বুঝে যাবে তা কিন্তু নয়, আমি চেষ্টা করব তোমাদের প্রায় প্রতিটি ক্লাসেই অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ের শেষে তোমাদের একটি করে সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার মধ্য দিয়ে তোমরা যাতে সৃজনশীল যে নতুন যে তোমাদের কাছে যে নতুন একটি বিষয় তা যেন আরও সহজ থেকে সহজতর হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে একটা নমুনা সৃজনশীল প্রশ্ন উত্তর লেখার কৌশল এখন আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। দেখো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি নমুনা সৃজনশীল। দেখো প্রথমে বলেছিলাম উদ্দীপকটি পরবর্তীতে দেখানো হবে। দেখো এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, যাতে অটোরিকশা চালক মনির হঠাৎ খেয়াল করলেন তার অটোরিকশার সিটের একটি কালো ব্যাগ পড়ে আছে। তিনি ব্যাগটি খুলে ঠিকানা লেখা একটি কার্ড পান। ঠিকানা অনুযায়ী ব্যাগের মালিককে খুঁজে বের করে তিনি তার হাতে ব্যাগটি তুলে দেন, কিন্তু ব্যাগের মালিক আলতাফ মীর মনিরকে সামান্য ধন্যবাদটুকু পর্যন্ত দিলেন না, বরং মনিরকে দরজার সামনে রেখেই মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটি সম্পর্কে জানলে। উদ্দীপকের অনেক যে বিষয় বা মূল যে দিকটি বা বিষয়টি অনেক সময় মূল পাঠ্য বইয়ের যেটি চাওয়া হয়েছে তার সাথে চরিত্রগতভাবে বা ঘটনার মিল থাকতে পারে বা অমিলও থাকতে পারে। যাই হোক, আমরা প্রথম প্রশ্ন দুটি নিয়ে একটু আলোচনা করি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বেজার শব্দের অর্থ কি। এখানে কিন্তু অর্থাৎ এটি হচ্ছে জ্ঞানমূলক, অর্থাৎ এখানে কিন্তু একটি শব্দে বা একটি পূর্ণ বাক্যে উত্তরটি লেখা যায়, তবে একটি পূর্ণ বাক্যে লেখা ভালো। অর্থাৎ দেখো বেজার শব্দের অর্থ কি। তবে দ্বিতীয়টি তো অনুধাবনমূলক প্রশ্ন, স্বর্গীয় দূত কিভাবে প্রথম ইহুদিকে তার আগের অবস্থায় স্মরণ করিয়ে দেন। এটি হচ্ছে প্রয়োগ অনুধাবনমূলক প্রশ্ন, এটার মান হচ্ছে 2। আসো আগে এই 2টি প্রশ্ন উত্তর আমরা জেনে নিই। দেখো প্রথমে দেখো তোমাদের যে পরীক্ষার খাতায় সেখানে
তোমরা যে মার্জিন করার পরে এইভাবে তোমরা যদি 1 নং প্রশ্ন উত্তর তোমরা লিখতে পারো, 1 নং প্রথমের দিকে লিখে রাখতে পারো 1 নং প্রশ্ন উত্তর, লিখে ক বা পরবর্তী প্রশ্ন খ এভাবে লিখতে পারো, বা 1 নং প্রশ্ন উত্তর ক এভাবে লিখতে পারো। আর এই যে বোল্ড করে দেওয়া আছে এখানে তোমরা লাল কালি ছাড়া কালো বা নীল বা সবুজ কালি দিয়ে তোমরা এটা একটু আলাদাভাবে এটা মার্ক করে দিতে পারো প্রশ্ন উত্তরটি, তাহলে তোমাদের প্রশ্ন উত্তরটি আরো স্পষ্ট হবে এবং খাতার যে একটা সৌন্দর্য বা বর্ধিত হবে আর কি। বেজার শব্দের অর্থ হচ্ছে অখুশি বা অসন্তুষ্ট। দেখো এখানে মূল উত্তরটি কিভাবে প্রকাশ পেয়েছে, অনেক বেশি উত্তর বা 2টি বাক্য লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা পড়েছি স্বর্গীয় দূতের বিষয়টা বলেছি। দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে কি, স্বর্গীয় দূত কিভাবে প্রথম ইহুদিকে তার আগের অবস্থা স্মরণ করিয়ে দেয়। উত্তর হচ্ছে দেখো 2টি প্যারায় রয়েছে, এটা এরকম 2টি প্যারায় লিখতে হবে, তো 2টি প্যারা লিখলে ভালো। দেখো স্বর্গীয় দূত বিদেশি ছদ্মবেশের উপস্থিত হয়ে প্রথম ইহুদিকে তার আগের অবস্থা স্মরণ করিয়ে দেয়, অর্থাৎ এখানে জ্ঞানমূলক অংশটি প্রকাশ পেল। এবং এই জ্ঞান, এবং তোমাদেরকে বলে রাখি আবার যে এই জ্ঞান এবং অনুধাবনমূলক যে প্রশ্ন 1 ক এবং খ এটা কিন্তু মূল পাঠ্য বই থেকেই বা তার আলোকেই লিখতে হবে, এখানে উদ্দীপকের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। দেখো অনুধাবন অংশে দেখো প্রথম ঘটনার কিছুদিন পর ফেরেশতা এক বিদেশি ছদ্মবেশের প্রথম ইহুদির কাছে যান, তারপর ধীরে ধীরে প্রথম ইহুদির পূর্বের দিনগুলোর কথা মনে করিয়ে দেন। ফেরেশতা বলেন, তুমি না ধবল রোগী ছিলে, সকলে তোমাকে ঘৃণা করত, তুমি গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। এসব কথা বলে তিনি প্রথম ইহুদিকে তার আগের কথা বা অবস্থার স্মরণ করিয়ে দেন। তোমরা দেখেছো অনুধাবনমূলক অংশটি কিন্তু অনেক বড় নয়, অর্থাৎ এটুকু অংশ লিখলেই তোমার জন্য 2 নম্বরের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি লিখে উত্তর হয়তো বা সঠিক হবে, কিন্তু এর চেয়ে বেশি লিখলেই তুমি বেশি নম্বর পাবে তা কিন্তু নয়। তোমাদেরকে সময়ের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো তোমরা হচ্ছে জ্ঞান এবং অনুধাবনমূলক অংশটি সম্পর্কে সম্যক ধারণা পেলে। এবার দেখো প্রয়োগমূলক প্রশ্ন, যে এবার হচ্ছে উদ্দীপকের সাথে যে পাঠ্যবইয়ের যে একটা সমন্বয়, সে প্রয়োগ যে বিষয়টি সেটা ঘটেছে কিনা, সে চরিত্র বা দিকের দিকে আমরা সেটা আলোচনা করব। আলতাফ মীর সততা পুরস্কার গল্পের কোন চরিত্রের বিপরীত চরিত্র ব্যাখ্যা করো। দেখো বলেছিলাম যে এখানে কি বৈসাদৃশ্যের কথা বলা হচ্ছে, যে আলতাফ মীরের যে চরিত্রটি আমরা পাচ্ছি সেটি সততা পুরস্কার গল্পের কোন চরিত্রটির সাথে, অর্থাৎ কোন চরিত্রটি নির্দিষ্ট করে আমাদেরকে বলতে হবে। চলো আমরা উত্তরটি একটু জেনে নেই। দেখো প্রথমে দেখো গণম প্রশ্নের উত্তর আমরা লিখেছি। দেখো কৃতজ্ঞতার বিচারে আলতাফ মীর সততা পুরস্কার তৃতীয় ইহুদি বিপরীত চরিত্র, অর্থাৎ তৃতীয় ইহুদি হচ্ছে অন্ধ ব্যক্তির, ঠিক আছে। এখানে কোন ব্যক্তি, তৃতীয় ইহুদি বা অন্ধ ব্যক্তিটির বিপরীত চরিত্রে প্রকাশ পেয়েছে, তাই তো। অর্থাৎ নির্দিষ্ট করে জ্ঞানমূলকের কোন দিকটির বিপরীত বা বৈসাদৃশ্য সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। এবার দেখো অনুধাবন অংশে, অর্থাৎ এ সম্পর্কে একটি তোমার যে অনুধাবন বা অনুধাবন করেছো বা বুঝতে পেরেছো সেই বিষয়টি লিখতে হবে। দেখো সততার পুরস্কার গল্পে তৃতীয় ইহুদি ছিলেন সততা ও কৃতজ্ঞতার অধিকারী। আগের দুরবস্থার কথা স্মরণ করে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, কিন্তু উদ্দীপকে আলতাফ মীরের চরিত্রে কৃতজ্ঞতার কোনো প্রতিফলন লক্ষ্য করা যায় না। তাহলে আমরা এখানে যেটা বুঝতে পেরেছি তার একটা অনুধাবন, তুমি যে জ্ঞানমূলকের সাথে সমন্বয় করে একটা তুমি অনুধাবন সেটা লিখলে। এবার দেখো উদ্দীপক, অর্থাৎ এই উদ্দীপকেই কিন্তু হচ্ছে উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের যেটা সমন্বয় সাধন তার একটা প্রয়োগ ঘটাতে হবে এখানে। উদ্দীপকের আলতাফ মীর বিবেকহীন অকৃতজ্ঞ মানুষ, অটোরিকশা চালক মনির তার প্রয়োজনীয় ব্যাগ ফেরত দিতে এলে তিনি মনিরকে ধন্যবাদটুকুও দেননি। তাছাড়া মনিরকে বাসায় নিয়ে বসানো তো দূরের কথা, অনেকটা অপমানজনকভাবে মুখের ওপর বাসার দরজা বন্ধ করে দেন। অন্যদিকে সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তিটির কথায় ও আচরণে কৃতজ্ঞতার প্রকাশ ঘটেছে। কৃতজ্ঞতার ফল হিসেবে তিনি আল্লাহর তরফ থেকে পুরস্কারও পেয়েছেন। তাই বলা যায় আলতাফ মীর সততা পুরস্কার গল্পের তৃতীয় ব্যক্তিটির বিপরীত চরিত্র। তাই দেখো এখানে চরিত্রের মধ্যে ঢুকে দুইটি দিক, অর্থাৎ সততার পুরস্কার এবং উদ্দীপকের যে সমন্বয় সেই প্রয়োগের দিকটি যে কিভাবে বিপরীত চরিত্র সেটা কিন্তু লেখা হয়েছে। যাক এটি
তোমরা যখন এটা ভালো করে পড়বে আবার ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক, এখন আমি চলে যাব হচ্ছে উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি, সেটা হচ্ছে উদ্দীপকের আলতাফ মির তার মানসিকতার পরিবর্তনে সততার পুরস্কার গল্পের শিক্ষা কিভাবে কাজে লাগাতে পারে যুক্তি সহ উপস্থাপন করে এখানে। অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা অনুসিদ্ধান্ত থাকবে, সেই অনুসিদ্ধান্ত সেটি মূল্যায়ন, বিশ্লেষণ বা যুক্তি দিয়ে বুঝিয়ে দাও ইত্যাদি প্রশ্নের মাধ্যমে এটা থাকে। তো যাই হোক, উত্তরটি দেখো, তোমরা খেয়াল করো। এখানে প্রথম হচ্ছে জ্ঞান এবং অনুধাবন উদ্দীপকের আলতাফ মির তার মানসিক পরিবর্তনে সততা পুরস্কার গল্পের শিক্ষা বিশেষভাবে কাজে লাগাতে পারে। অর্থাৎ শিক্ষা বিশেষভাবে অর্থাৎ জ্ঞানমূলক অংশ তোমরা দেখলে এখানে উদ্দীপকের আলতাফ মিরের মানসিকতা পরিবর্তনে সততা পুরস্কার গল্পের যে শিক্ষা বিশেষভাবে কাজে লাগাতে পারে সেই দিকটি প্রকাশ পেয়েছে। এবার দেখো যে সততা পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের বিষয়ে আলোকপাত করা হয়েছে। এখানে এই গল্পে কৃতজ্ঞ অকৃতজ্ঞ ব্যক্তির পরিণাম সম্পর্কে দৃষ্টান্তমূলক আলোচনা করা হয়েছে। অকৃতজ্ঞতারা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে অনুধাবন অংশ প্রকাশ পেয়েছে। তোমাদেরকে অনুধাবন নিয়ে নতুন করে বোঝানোর কিছু নেই। অর্থাৎ জ্ঞানের যে বহিঃপ্রকাশ বা অনুধাবন হয়েছে সেটি লিখতে হবে এখানে। ঠিক আছে, এখন দেখো যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রয়োগ। অর্থাৎ তোমরা জানো যে ওই দুটি অংশ যদি তুমি লিখো তাও তুমি 2 নম্বর পাবে যথার্থভাবে লেখা হলে। উদ্দীপকের আলতাফ মির একজন অকৃতজ্ঞ ব্যক্তি। অর্থাৎ এখানে উদ্দীপকের আলোকে লেখা হচ্ছে তার আচরণের সাধারণ ভদ্র বোধ ও বোধও নেই। অটোরিকশা চালক মনির ভুল ক্রমে রেখে যাওয়া একটি মূল্যবান ব্যাগ পেয়ে ঠিকানা অনুযায়ী আলতাফ মিরের কাছে পৌঁছে দেয়। আলতাফ মির মনির এর প্রতি সামান্য একটু কৃতজ্ঞতা বোধ দেখাননি, বরং মুখের ওপর ঘরের দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ তোমরা এখানে প্রয়োগগত উদ্দীপকের যে প্রয়োগটা ঘটেছে বা প্রয়োগিক দিকটি সেটা আমরা লিখবো, এবং এটা কিন্তু মানে তোমার উদ্দীপকের সাথে রিলেট করে, অর্থাৎ সম্পৃক্ততা বা সমন্বয় করে লিখতে হবে। এবং সর্বশেষ যেটি সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা বা নিজস্ব দক্ষতা, সেটি হচ্ছে চতুর্থ প্যারায়। এটা এমন নেই যে চতুর্থ প্যারাটাকে আলাদা করে লিখতে হবে, তো লিখলে ভালো। সততা পুরস্কার গল্পটির শিক্ষণীয় দিক হচ্ছে ভালো মানুষ হতে হলে অবশ্যই সৎ ও কৃতজ্ঞ হতে হবে। গল্পের এই শিক্ষা নিয়ে উদ্দীপকে আলতাফ মিরের মতো অকৃতজ্ঞ ব্যক্তিরাও প্রকৃত মানুষের উপর মানুষ হয়ে উঠতে পারেন। আর এভাবে সততার পুরস্কার গল্পের শিক্ষা কৃতজ্ঞ চিত্তে মানুষের তৈরি করতে পারে, যা আলতাফ মিরের জন্য খুবই জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তোমরা যেহেতু ক্লাস 6-এ পড়ো, এখানে উচ্চতর দক্ষতার অংশটি কিন্তু যথেষ্ট বড় নয়। তারপরেও তোমরা যত আরো বেশি অভিজ্ঞতা অর্জন করবে, আরো বেশি লিখবে, এই অংশটি তোমাদের নিজস্বভাবে আরো বেশি বড় করে নিজস্ব যুক্তি বা নিজস্ব চিন্তা দিয়ে তুমি এখানে অনেক বড় করেও লিখতে পারবে এই নিজস্ব দক্ষতা বা দক্ষতার শেষ যে অংশটিতে। অর্থাৎ এখানে কিন্তু আরেকটি অংশ আসতে পারে। এখানে উপরের যে অনুসিদ্ধান্তটা নিচের লাইনে আবার লিখে তুমি আবার প্রমাণ করতে পারো যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এই উক্তিটি যথার্থ বা যৌক্তিক। এভাবে আমরা উপস্থাপন করতে পারি। তো আমি আগেই বলেছিলাম যে প্রয়োগ পর্যন্ত লেখার পর বিশেষ বিশ্লেষণ ও সমন্বয়ের মাধ্যমে প্রশ্নোত্তরটি সমাপ্তি টানলেই তুমি পেয়ে যাবে 4টি নম্বর। অর্থাৎ তুমি যদি যথার্থভাবে যদি তোমার এই যে প্যাটার্নগুলো দেখানো হলো, তুমি যদি শেষে যদি কনক্লুশন বা উপসংহারটিও যদি সুন্দরভাবে তোমার সমাপ্তি সূচক ভাবে তুমি যদি তা প্রমাণ করতে পারো এবং যথার্থ হয়, তাহলে তুমি পুরো নাম্বারটি পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের তোমাদের যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তর লেখার কিছু কৌশল বা এখানে নমুনা। এখন তোমাদের একটি বাড়ির কাজ দেব, সেটি হচ্ছে তোমরা আজকের ক্লাসের আলোকে দেখো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক এবং 4টি প্রশ্ন, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তোমরা চেষ্টা করবে এই প্রশ্ন উত্তরটি লেখার জন্য, এবং এই প্রশ্ন উত্তরটি লিখে বা এই প্রশ্ন উত্তর লিখে তোমরা আমার ইনবক্সে পাঠিয়ে দেবে। পরবর্তী আরেকটি অধ্যায়ের শেষে তোমাদের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের বিষয়গুলো আরো পরিষ্কার হবে। তো এই সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাকে ফোনে বা আমাকে ইনবক্সে জানাতে পারো।
যেহেতু তোমাদের এটি সৃজনশীল লেখার প্রথম মানে ধাপ এবং তোমরা প্রথম লিখছো, সৃজনশীল লিখবে, সেহেতু যে কোনো প্রশ্ন আমাকে তোমরা করতে পারবে। যদি স্কুলে যেহেতু সামনাসামনি ক্লাস নেওয়ার সুযোগ নেই, তোমরা আমাকে ফোনে যে কোনো সমস্যার কথা বললে আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।